অনুষ্ঠানের শুরুর আগেই যে কথাটি সবাইকে বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু কাউকে হেয় করা নয়। যদিও অনেক কন্টেন্ট এখানে এরকম চলে আসে, যখন একজন ব্যক্তি নিজের জীবন সম্পর্কে বলেন অনেক ব্যক্তিকেই অভিযুক্ত করেন, কিন্তু আমাদের জায়গা থেকে সেটাকে আমরা অভিযুক্ত করছি না, কারণ আমরা জানি সেই ব্যক্তিটি যদি এখানে উপস্থিত থাকেন তারও অনেক কিছু বলার থাকে। সুতরাং আলিফা এখানে যে ঘটনাগুলো বলতে যাচ্ছে সেখানে যদি কেউ অভিযুক্ত হন, বিষয়টি একেবারেই আলিফার মতামত, আমাদের নিজেদের মতামত নয়, এবং সেক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিবিলিটি, সেক্ষেত্রে সম্পূর্ণ দায় হচ্ছে আলিফার। এবং আমরা সবাইকে সম্মানের সহিত আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন করতে চাই। বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই, নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে আলিফা শেখ আলিশা, কুড়িগ্রাম থেকে আসছি। আলিফা শেখ আলিশা, আর আপনি এসছেন কুড়িগ্রাম থেকে। বয়স কত? আমার বয়স 18 বছর। এখন 18 বছর। জি। ওকে। তো আলিফা, কুড়িগ্রামে কি আমাদের ঢাকা এফএম আপনি যেখানে থাকেন শোনা যায়? না, আমি ঢাকা থাকতে শুনতাম আগে, যখন আচ্ছা। ঢাকায় ছিলাম। আচ্ছা, তো তখন আপনি জীবন গল্পটা শুনতেন, জি। তারপরে আপনার মনে হয়েছে যে এখানে এসে আপনার গল্পটা বলা উচিত। হ্যাঁ। আলিফা, একবারে ছোটবেলা থেকে একবারে মন খুলে বলেন, শুনি আমি গল্পটা। আমরা 4 বোন। আমার বড় বোন যখন হয়, আমার আব্বু আমার আম্মুকে ছেড়ে চলে যায়, আর আমার আম্মু তখন যশোরে যায়। যে না, আমি বুঝিনি, মানে আপনার বড় বোন হওয়ার পরে ছেড়ে গেলে বাকি 3 বোন কিভাবে হলো? পরে আবার আব্বু আম্মুর কাছে আসছে। ও, পরে আবার ব্যাক করেছিল। হ্যাঁ। আচ্ছা, ওকে। পরে আব্বু চলে যাওয়ার পরে আম্মু বারবার ওইখানে যেত। আম্মু বাবার কাছে? হ্যাঁ। আচ্ছা। আমার আব্বু আম্মুকে অনেক কষ্ট দিত। আব্বু এখানে বিয়ে করছিল, আমার আম্মু চলে আসতো। তারপরে আবার মিল হয়েছিল তাদের, তারপরে আমরা 3 বোন হলাম। একটু থামাচ্ছি। একটা যেটা হচ্ছে যে আপনার বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, আমরা বুঝেছি, কিন্তু আপনার বাবা চলে যেত, কোথায় যেত? বাড়ি চলে যেত। মানে ওনাদের গ্রামের বাড়ি? হ্যাঁ, ওনার আচ্ছা। একটা কোম্পানি ছিল, সেটা হলো যে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের কোম্পানি? হ্যাঁ, হ্যাঁ। কোম্পানি বলতে মানে কোম্পানিতে কাজ করতো? না না, নিজের ছিল। নিজের ছিল। হ্যাঁ। তো উনি আপনার মাকে বিয়ে করলো কি, মানে পরিচয়ের মাধ্যমেই হলো হ্যাঁ। নাকি পারিবারিক ভাবে? না না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ ছিল। আপনার মা ওনার প্রথম স্ত্রী ছিল? জি। আচ্ছা, তো চলে যেত এবং তারপর আপনার মা ওখানে যেত বারবার? হ্যাঁ, আম্মু বারবার চেষ্টা করতো যে সংসার হয় কি না, বারবার আচ্ছা। চেষ্টা করতো আমাদের মুখের দিকে তাকায়, কিন্তু সংসারটা না, হয়নি? হয়নি। আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে আমরা যখন একটু বড় হলাম, 5-6 বছর বয়স, তখন আমার নানির কাছে আম্মু দিয়ে দিল আমাদের 2 বোনকে, হুম। বড় বোন আর আমাকে, আর 2 জন এখানেই ছিল। এখানে বলতে? আম্মুর কাছে ছিল। মার কাছে ছিল। মা কোথায় থাকতো? আম্মু আদাবর থাকতো। ঢাকার আদাবরে? ঢাকা আদাবর। কি করতেন উনি? উনি হৃদরোগ হসপিটালে চাকরি করতো। হৃদরোগ হসপিটালে চাকরি করতেন। আর আপনারা 2 বোন চলে গেলেন নানুর কাছে। নানুর বাড়ি কোথায় ছিল? ফরিদপুর। ঢাকা থাকতাম নিউ মার্কেট। কিন্তু আপনার নানু থাকতো ঢাকা নিউ মার্কেটে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওইখানে উনি কি থাকতাম। করতো? উনি ওখানে আমাদের একটা ছোট দোকান ছিল, আর আমার মামা মাসে এসে খরচ দিত। মামিদের বাসায় আমরা ভাড়া থাকতাম, ওইখানে তার বোনদের বাড়ি। আপনার নানু ভাড়া থাকতো? হ্যাঁ, সেই বাড়ি আমরা থাকতাম। আমার মামাও আরেকটা বিয়ে করছে, চলে গেছে। তো ওনার ওয়াইফ, আমার মামতো ভাই বোন, আমাদের কাছে একসাথে আমরা থাকতাম, আমার নানির কাছে। জি। তো আমাদের উনি ওনাদের কাছে রেখে পালছে। পরে আমার মামা কিছুদিন টাকা দেওয়ার পরে আর দেয়নি। আচ্ছা। তারপর থেকে আমার মামিদের বাসা থেকে টর্চার শুরু হলো আমাদের 2 বোনের উপরে। হুম। আমার বড় আপু তখন পার্লারে চাকরি করতো ধানমন্ডিতে, অনেক কষ্ট করে কাজ শিখে চাকরিটা নিছিল। ম্যাট্রিক পরীক্ষা দিতে পারেনি। আপনার বয়স তখন কত? আমি ছোট অনেক। একদম ছোট? হ্যাঁ, মানে এই তখন গল্পগুলো আপনি শুনেছেন নাকি আপনি নিজের চোখে দেখেছেন? যেগুলো এগুলো আপনি আমি নিজে চোখে দেখি। এগুলো নিজের চোখে? হ্যাঁ, 7-8 বছর থেকে। 7-8 বছর। আচ্ছা, বলেন তারপর। তারপর থেকে আমার বড় আপু পার্লারে চাকরি করতো, কিছুদিন অনেক কষ্ট করে শেখার পরে চাকরি হলো। তারপর আপু তো প্রতিদিন সকালে চলে যেত ডিউটিতে, রাত্রে আসতো। আর আমি তো ছোট ছিলাম, আমার মামি আমাকে খুব টর্চার করতো তখন। বলতো যে বাবা মা এই বয়সেই চলে গেছে, অনেক কথা বলতো। পর থেকে ওইখানে অনেক কষ্ট হয়ে পড়ে আর কি মানুষ হয়েছি। মানে এই আপনার বাবা মার সমস্যা যেগুলো ছিল এগুলো নিয়ে খোঁটা দিত? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তারপরে ওইখানে থাকতে থাকতে দেখা যায় আমি একটু বড় হয়েছি যখন। পড়াশোনা করতেন না? হ্যাঁ, নীলক্ষেত হাই স্কুলে পড়াশোনা করতাম। আচ্ছা। তখন আমার বয়স 11 বছর। তো একটা ছেলেও আমার কোন প্রতিদিন ক্লাসে দেখতো। পড়তেন ওই সময়? তখন 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন? আচ্ছা। 4-5 এমনই হবে। তখন একটা ছেলে আমাকে প্রতিদিন দেখতো, ফলো করতো। তো আমি বুঝতাম না যে আমাকে ফলো করে। নীলক্ষেতের ওই পার থেকে আমি বের হইতাম স্কুল থেকে। পর থেকে হঠাৎ করে একদিন তার ভিজিটিং কার্ড আমাকে পাঠায়। ও চাকরি করতো, একটা ডিলার ছিল, ওইটার দায়িত্বে ছিল। আর বাইরে থেকে যে টাকা আসে, যে কি বলে হুন্ডের ব্যবসা নাকি? আচ্ছা, হুন্ডি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওইটা করতো। তো মোটামুটি টাকা ছিল ওর।
তারপর ওরা এলিফ্যান্ট রোড থাকতো, আমরা ওই কাটাবন ঢাল থাকতাম। আমার নানির সাথে আমার নানিদের দোকানে যে আস্তে আস্তে কথা বললো, সবার মন আর কি আস্তে আস্তে সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। আপনার নানি পর্যন্ত যে গেল কিভাবে, আপনি পরিচয় করিয়ে দিলেন? না না না, পাশেই আমাদের দোকান ছিল, আমাদের স্কুলের সামনেই ও ছিল। তার মানে ও ফলো করেছে অনেকদিন ধরে। হ্যাঁ। আচ্ছা, তারপরে থেকে সবার সাথে কথাবার্তা বলতো। ছেলেটার নাম কি ছিল? আমার জন্য আপন আর কি নাম রাখছে। আচ্ছা, ওকে। তারপর যখন আস্তে আস্তে ও আমাদের বাসায় আসা যাওয়া করে আমার সাথেও, আমি তো তখন ভালোবাসা জিনিস কি ওটা বুঝতাম না, তখন তো আমার বয়স কম। টর্চার হইতাম সব সময়, সবাই আমাকে খুব খোঁটা দিত। খোটাটাই দিত নাকি গায়ে হাত তুলতো? গায়ে হাত তুলতো। গায়ে কে হাত তুলতো? মামি সব সময় মারধর করতো। তো বড় বোন যদি আসতো রাত্রে, বলতাম যে মারছে, তখন উনি বলে আমার কি করার আছে এখানে। তো আপনার মা এই বিষয়টা কি জানতো? আম্মু তো তখন নিজেই চলতে পারতো না ঠিক মতন, 2 বোন নিয়ে। চলতে পারতো না বলতে উনি তো চাকরি করতেন। হ্যাঁ, কম টাকা বেতন ছিল। কি ছিলেন উনি হাসপাতালের, কি ছিলেন? ওই তো আমি সঠিক জানি না, কিন্তু ওরকমই মানে একটা, কম টাকায়। আমি যেটা বুঝতে পারছি যে একটা ডিস্টেন্স আছে ওদের মার সঙ্গে হোক বাবার সঙ্গে হোক। বাবাকে মিস করতেন ওই সময়টাতে? বাবার সঙ্গে কথা হতো না? না বাবার সঙ্গে একেবারেই কোনো যোগাযোগ না, ছিল? আব্বুর কোনো, আমরা জানতামই না যে আমাদের বাড়ি কোথায়। অনেক Okay. ছোটবেলা আম্মু নিয়ে গেছে তো, হুম, তখন জানতামই না যে আমাদের বাড়ি কোথায়। Okay. এমনি শুনতাম যে নড়াইলে আমাদের বাড়ি। ওকে। আব্বুকে দেখার খুব ইচ্ছা ছিল অনেক ছোটবেলায়। আব্বু প্রতিদিন সকালে যাওয়ার পথে আমারে নিজের হাতে খাওয়াই দিত। হুম। তো আমার মনে আছে আমার আব্বু একদিন হঠাৎ বলে যে আব্বু আজকে তোমার 2 বোনদের জন্য গাড়ি আনবো, তোমার জন্য লাল গাড়ি আর ওর জন্য হলুদ গাড়ি আনবো। হুম। ওই দিনই বলে চলে গেছে, আর আসেনি কোনোদিন। এত শুনেছি আসলে, মানে জীবনে কষ্টের কথা এত শুনেছি, এত ভয়াবহতা দেখেছি এই অনুষ্ঠানে বসে, যে আর কোনো কষ্টের কথাই কেন জানি অন্তরে দাগ ফেলতে চায় না। ইভেন আমার মনে হয় এটা আমার জন্য না, যারা জীবন গল্প নিয়মিত শোনেন তাদের জন্য একটা কথাই প্রযোজ্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ থেকে 1-2 পর্বে আগে সিলেট থেকে একটা পরিবার এসেছিল, ঘাড়ে কোপ দেওয়া হয়েছে, স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে চোখ হারাতে হয়েছে। নির্মম নিদারুণ জীবন গল্প। মানুষ কতটা অসহায় পরিস্থিতির ক্ষেত্রে। ও যেটা বলছে সেটা আসলে খুব কষ্টকর, তবে এটা ঠিক যে আমাদের সবার জীবনেই কম বেশি ঘটনাগুলো আছে। বাবা এবং মার, আমার মনে হয় সন্তানের ক্ষেত্রে হয় পরিবারের 2 জন সদস্যের ক্ষেত্রে যদি আমি ভুলের জায়গাটা বলি, তাহলে বাবারও থাকে মারও থাকে, হয়তো বাবার বেশি থাকে কিংবা মার কম থাকে। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে এতটুকু রেসপেক্ট পরস্পরের প্রতি থাকা উচিত যাতে করে সন্তান কখনো কষ্ট না পায়, এবং এত বেশি ইগোইস্টিক হওয়া কখনোই উচিত না যাতে করে এই সন্তানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। যাই হোক, গল্পটা শুনি। ওকে একটু পজ, মানে একটু স্পেস দিচ্ছিলাম কারণ ও কাঁদছিল, যে কারণে আমার কথাগুলো বলা। একটু সামনের দিকে আগাই, বলেন। তারপর আব্বু চলে যাওয়ার পরে আব্বুকে আর কোনোদিন দেখিনি। তারপর থেকে সবার মুখে শুনতাম আমার আব্বুর অনেক টাকা পয়সা ছিল, আব্বু আজকে থাকলে আমরা পড়াশোনা ভালো করে করতে পারতাম। তারপরে সবসময় ভাবতাম যে আব্বুর যদি একবার কোথাও দেখতাম। আব্বুর মুখটাও মনে ছিল না। তারপর মোটামুটি বড় হয়েছি, তখন ওই আপন আমাকে প্রতিদিন ফলো করতো। আপন নামটা কি মানে আপনি রাখলেন নাকি ওই দিছিল আমাকে? মানে আমি জানি না, ওর নাম ফারুক। ওকে, মানে আপন নামে পরিচয় দিয়েছিল হ্যাঁ, পরে জানা গেছে যে ও ফারুক। তারপর আস্তে আস্তে আমিও প্রতিদিন আমার এরকম মারধর করতো, বাসায় খাওয়া দাওয়া নিয়ে সবসময় ঝামেলা হইতো। তারপর থেকে যে ও আমার সবসময় আশা দিত যে সুন্দর বাসা নিব, তোমাকে আবার পড়াশোনা সুন্দরভাবে করাবো। তখন আমি ডান্স শিখতাম আমার ছোটবেলা। তারপর যখন ডান্স শিখি তখন আমার স্বপ্ন ছিল আমি গান শিখবো। কিছুদিন গান শিখছি, শেখার পর হয় না, ফ্যামিলির দিক দিয়ে হয় না। মামি বলতো যে বাবা চলে গেছে, মা নাই, এমনি আশ্রয় নেই, আবার অনেক খোঁটা দিয়ে কথা বলতো। তারপরে ওই আপন এক সময় আমার আশা দেয় যে তোমার আমি বিয়ে করব, তুমি ভালো থাকবা। আমার 1 মাস সময় দিছে ভাবার। আমি 1 মাস প্রতিটা রাত্রে চিন্তা করছি আসলে আমি তো ভালো থাকবো, সুখ তো দেখি না কোনোদিন। পরে আমি না বলে একদিন পালায় চলে যাই স্কুল থেকে। ভালোবাসা জিনিসকে আমি তখন আসলে বুঝি না, শুধু ভালো থাকার জন্য ভালো থাকা, হ্যাঁ সেটাই। পরে ও এই কেরানীগঞ্জে একটা বাসা নেয় একটু ভিতরের দিকে। ওর সম্পর্কে জানতেন আপনি? ওর ফ্যামিলি কারা কারা আছে? না, আমি কিছুই জানতেন না? ও আপনার সম্পর্কে জানতো? শুধু জানতাম যে ভালো ঘরের ছেলে, ভালো ছেলে, এতটুকুই জানতাম। আপনি যখন পালাচ্ছেন তখন আপনার বয়স 11, আর আপনের বয়স কত তখন? 11 পার হয়ে 12 থেকে 12। আর আপনের বয়স? ওর বয়স হবে 20 হবে। 20 বছর আনুমানিক। আচ্ছা, তো ও
ও আপনার ফ্যামিলি সম্পর্কে জানতো? আপনি যেগুলো বললেন সেগুলো জানতো? মা বাবার সম্পর্ক? হ্যাঁ, আমি সব বলছিলাম ওরে, সবসময় ওর কাছেই বলতাম আমার কষ্টের ও কথা। ওর কিছু জানতেন না? না, আমি কিছু জানতাম না ওর। ওকে, তারপর? তারপরে চলে যাওয়ার পরে আমাদের রাজশাহী গেলাম, ওইখানে পালায় ওইখানে বিয়ে হলো। ওর এক বন্ধু ছিল, এখানে যে আমাদের বিয়ে দিছে। তো আমার বয়স তখন কম ছিল, আমার টিকা দেওয়া হয়েছে 18 বছরের। ওই যে টিকার কার্ডটা দেয় ওইটা দিয়ে আমার জন্ম নিবন্ধন করবে। টিকার কার্ডটা যেদিন টিকাটা দিছে, আমি টিকাটা দেওয়ার পরে রাস্তায় এসে ফিট হয়ে গেছি, সহ্য হয়নি শরীরে। তারপরে মানে টিকা দেওয়া হয়েছে বলতে? 18 বছরে, তখন আমার 12 বছর বয়স। ওই 12 বছরে আপনাকে 18 বছরের টিকা দিয়েছে, জি। যাতে করে আপনার বয়সটা বৈধতা পায়। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই টিকা দেওয়ার পরে রাস্তায় এসে আমি ফিট হয়ে পড়লাম। তারপরে কয়েকদিন পরে আমাদের 2-1 দিন পরে বিয়ে হলো, সবকিছু okay ওই করে। টিকার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলো, হ্যাঁ, হ্যাঁ। 12 কে 18 বানালো। হ্যাঁ, তারপরে বিয়ে হলো রাজশাহী, ওইখান থেকে আসলাম। তারপর কিছুদিন পরে ও অনেক টাকা পয়সা উড়াইতো। তারপরে কিছুদিন পরে ওর টাকা ঢাকায় পয়সা আসলো? সব শেষ হয়ে গেল। হুম, হ্যাঁ, হুম। কিছুদিন সংসার করার পরে 4-5 মাস অনেক অভাব, ঘরে অনেক অভাব। তারপরে আমার আম্মু আসলো, যে আমার মেয়েটা ছোট, তখন আমার কেউ পরিচয় দেয় না। তারপরে আম্মু ভাবলো, পাশাপাশি বেশি দূর ছিল না, বসিলা আর আদাবার বেশি দূর না। পরে আম্মু ভাবলো থাক, যা করছে আমার মেয়েটা মেনে নেই। পরে আম্মু আসা যাওয়া করে তখন তো সবসময়। আপনার বড় বোনের বিয়ে হয়নি? না। আচ্ছা, তারপর আম্মু আসলো, আম্মু আমাদের সাথে 5-6 মাস ছিল। ভাবতো যে আমি ছোট মেয়েও আমার রেখে চলে যায়। আম্মু প্রতিদিন সকালে চলে যেত, বিকেলে ডিউটি শেষ করে ওইখান থেকে বাসায় যেত। পর থেকে হঠাৎ করে একদিন একটা বিচার আসে আমাদের বাসায়। আপনার ভাই আমার মেয়েদের পিছে ঘুরে, আমাকে বলে এসে আপনের কথা। আপনার ভাই আম্মুকে, বলে? হ্যাঁ, হ্যাঁ। আম্মুকে বলে আপনার ছেলে এগুলো করছে। পর থেকে আম্মু বলে কি আমার ছেলে মানে আর ওর ভাই মানে? বলে আপনাদের বাসায় যে ছেলেটা থাকে, বলে ও তো আমার মেয়ের স্বামী। পরে ওনারা শুনে তো অবাক হয়ে গেছে যে মেয়ের স্বামী তাহলে আমার দুইটা মেয়ের সাথে পিছে কেন ঘুরে? এটা এলাকা থেকে বিচার আসে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি কান্না করে ফেলছি আম্মুর সামনে, আম্মু এগুলো মিথ্যা কথা। আম্মু বলে শুনি আগে। পরে বলে যে ও প্রতিদিন ঘুরে পিছে পিছে, আমরা তো জানি, ও তো বলছে যে ও বোন হয় আর আপনি মা হন। তারপরে আমি কান্নাকাটি করে চিল্লায় বললাম আম্মু মিথ্যা কথা, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমি তো আপনি এটা বিশ্বাস কেন করি বললেন? আমার বিশ্বাস ছিল ওর উপরে। তারপর আমার আম্মু ভাবলো ঠিক আছে, তারপর আম্মু ওনাদের করে পাঠাই দিল। তারপর আম্মু আমার বুঝাইলো, পরে আমি আম্মুরে বুঝাইলাম যে আম্মু আসলে এগুলো কিচ্ছু না, ওরা এমনি মিথ্যা কথা বলতেছে। তারপরে এমন করে অনেকবার এমন হয়েছে। তারপর আমি সবসময় মেনে অনেকবার নিতাম। কি ওনারাই হ্যাঁ, আসতো নাকি নতুন নতুন লোক আসতো? কয়েকদিন পর পর অন্য মানুষ, অন্য আর কি ধরা খেত কয়েকদিন পর পর ফেসবুকে। তারপরে অন্য একটা বাসায় কাজ করে সেই মেয়ের সাথে সবসময় কথা বলতো। অনেক এরকম করছে। করার পরে আমি ভাবতাম কি যে ভালো হয়ে যাবে এক টাইমে। আমি আমার আম্মুরে বুঝাইতাম, আমি আমার ফ্যামিলিকে বুঝাইতাম, কারণ আমারই তো দোষ ছিল। আর তারা তো আমাকে বিয়ে দেয় নাই, আমি নিজেই তো করছি এটা। পরে আমি কখনো ওর দোষ আর কি দোষের কথা কখনো কাউরে বলতাম না, ঢাইকা রাখতাম সব সময়। তারপর আম্মু চলে গেল রাগারাগি করে, যে এরকম দেখে সব সময়। অনেক অভাব আমাদের, আমরা আরেক জায়গায় চলে গেলাম, একটা ছোট রুম নিলাম, ওইখানেও এরকম হয়েছে অনেকবার। তারপর হঠাৎ করে আমার আপু ভাবলো যে আপু তখন বাহিরে গেছে, বাহিরে থেকে এসে ভাবলো যে আমার বোনটা এত কষ্ট করে, আমরা ভালো আছি, এখন তো আর কোনো দুঃখ নাই, এখন তো আমিই সংসার চালাই, ওরা আমার কাছে থাক। আপু নিউ মার্কেটে একটা ফ্ল্যাট নিল, ওইখানে গেলাম। বড় আপু? হ্যাঁ, হুম। আমার বোনের মনটা এমনি ভালো, আমাদের দিক দিয়ে ইয়েটা ছিল তার তখন। তারপরে আমরা ওই বাসায় গেলাম, যাওয়ার পরে বড় আপু ফ্ল্যাট নিল কিভাবে? বড় আপু কি করতো? আমাদের দোকান ছিল, নানিরও ইনকাম ছিল, আবার এদিক দিয়ে আমার বড় বোন বাহিরে চাকরি করতো, বাইরে বলতে? সিঙ্গাপুরে থাকতো তখন। আপনার বড় বোন তখন সিঙ্গাপুরে থাকতো? হুম। আচ্ছা, তারপরে ছিলাম ওইখানে, আপু আমার বাহিরে নেওয়ার কথা ছিল। তখন আমার ওই যে বাচ্চাটা আপনি তো আলবি- তখন হাজবেন্ড, আপনি, আপনার বড় বোন, নানু, হ্যাঁ, সবাই মিলে হ্যাঁ, এক ফ্ল্যাটে থাকতাম। হ্যাঁ, আচ্ছা, মামিও ছিল এখানে। আচ্ছা। তখন আপনাদের বাচ্চা কাচ্চা হয়নি? না, তারপরে হঠাৎ করে ওই আলবি আমার পেটে আসলো। আচ্ছা। আমি বুঝতে পারিনি, বয়স কম ছিল। বিয়ের কতদিন পরে বেটা? 1 বছর পরে, 1 বিয়ের বছর এক বা বছর 1.5 পরে। বছর আপনার বয়স পরে। তখন 13 বছর? হ্যাঁ, তারপরে আলবি পেটে আসলো, আমি বুঝতে পারিনি। পরে যখন বুঝতে পারছি, আমি তখন একটা পার্লারে চাকরি করতাম, টুকটাক কাজ পারি তখন। হুম। পার্লারে চাকরি করতাম। হঠাৎ করে ঈদের পরে থেকে আমার খুব বমি আসতে শুরু করলো। পরে আমি তাও বুঝতাম না, 3.5 মাস শেষ হয়ে 4 মাসে পড়ছে। তারপরে একজন আমার বললো যে দেখো তোমার মনে হয় এই প্রবলেম হয়েছে, তুমি ডাক্তার দেখাও। ঈদের পরে ছুটি দিল, পরে ডাক্তারে গেলাম, শুনলাম যে এমন আপনার তো
বাচ্চার পেটে। তারপর আমি কান্না করলাম যে আমি কি করবো, আমি তো ভয়। লেখাপড়া তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর পড়াশোনা হয়নি। আমরা বিরতি স্বাগত আরো একবার প্রিয় শ্রোতারা, শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথেই রয়েছি। আমরা আবারও ফিরছি আলিফার কাছে। আলিফা যেখানটায় ছিলাম, আপনি কনসিভ করেছেন সেই সময়। হ্যাঁ, তারপরে জানার পরে কান্নাকাটি করলাম। তারপরে কাকে বলবো বুঝতে পারতেছি না যে কারে বলবো, ভয় করে। পরে আমার নানিকে জানিয়েছি যে আমার তো পেটে বাচ্চা। আমার নানি তো ভয় পেয়ে গেল, তোমার না বাইরে যাওয়ার কথা, শিল্পী তোমার জন্য টাকা পাঠাবে, পাসপোর্ট করবা। আমি বলছি আপুরে বললো না, আপু কষ্ট পাবে। তারপর আমি করলাম কি, নানির বললাম যে আমি এখান থেকে চলে যাব। আমার আপু পরে জেনে গেছে একভাবে, জেনে যাওয়ার পরে বলে আমার ফোনে বলতেছে যে এসে তোর পেটে আমি একটা লাথি দিব, ওই বাচ্চা আমি নষ্ট করে বড় বোন। ফেলবো, যে তোর এত সাহস কেন। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে নষ্ট করা যাবে না। 3.5 মাস পার হয়ে গেছে। তারপরে আর তো কিছু করার নেই। না বলে, বড় বোনটা না বলে, নানির ওই পায়ে হাতে ধরে ওইখান থেকে চলে গেছি, অন্য কোথাও চলে গেছি। ওইখানে একটা ছোট রুম নিয়ে অনেক কষ্ট করে ওইখানেও দিন কাটাই। তখন আপনের কিচ্ছু নাই। পরে আম্মু কিছু টাকা দিলে এলিফ্যান্ট রোড একটা ওই যে বলে যে ছেলেদের ব্যাস জুতা এগুলো নিয়ে একটা ছোট দোকান দিছিল। মোটামুটি টাকা আসতো এখান থেকে। কিছুদিন ভালো চলছি, চলার পরে হরতাল শুরু হলো। তখন আমার বাচ্চা পেটে, তখন 7 মাস, ঘরে ঠিক মতো রান্না বান্না হতো না। আমি সেই আদাবর থেকে 1 কেজি চাউলের জন্য আমি নিউ মার্কেট হাইটে আসছি। যখন আরবি পেটে 7 মাসে সারাটা রাস্তা আমি হাইটা আসছি। আমার নানির কাছে কান্না করে দিছি আসার পর যে আমি 3-4 দিন ধরে খাই না কিছু। নানি শুনে চাউল কিনে দিল, অনেক কিছু কিনে দিল। পরে আমি বাসায় গেলাম, কিছুদিন চলছে এটা দিয়ে। তারপরে আমার বড় বোন যখন আমার কষ্টের কথা শুনলো, কিছু টাকা দিল। আস্তে আস্তে দেখি সবাই আমার আবার খোঁজ খবর নিতেছে, আম্মু সবাই। পর আম্মু বললো সামনের মাসে তোমার বাবু হবে, তুমি তাহলে আমার বাসায় চলে আসো। ওইখান থেকে আমাদের একটা অর্ডার, একটা খাট ছিল, এটা বিক্রি করে আম্মুর কাছে চলে গেছে। ওইখান থেকে 4,000 টাকা হয়েছিল, হাতে রাখছিলাম যে আমার আম্মু। হাজবেন্ড সহ? হ্যাঁ, ওইখানে ছিলাম আম্মুর সাথে। ওর তখন কি চাকরি বাকরি কিছু নাই? হরতাল হলো, পরে ও আর দোকান দিতে পারে না, অনেক কষ্ট তখন। আচ্ছা। তারপরে আম্মুই আমাদের কিছুদিন চালাইলো ওইখানে 2-3 মাস। তারপর বাচ্চা হওয়ার পরেও ও আবারও এরকম করলো, এরকম ঘুরা ফিরা। আম্মু আবার ওরে টাকা দিল যে কিছু করো, কিচ্ছু করতে পারে না। কয়দিন পর পর শুধু ব্যবসায় লস খায়। আম্মু বিরক্ত হয়ে বলে, বাবা এবার তোমরা চলে যাও, আমি আর পারতাছি না, আমার তো স্বামী নাই, তুমি তো দেখোই। আলাদা হয়ে গেলাম। তারপরে আবার আপু আমাদের নিল। বড় আপু? হ্যাঁ, আবার নিল। আপু ভাবলো যে এত কষ্ট করে তারা ভালো থাকে, আর তার বোন একটা কষ্ট করে, আবারও নিল সেই ভেবে। আপনার হাজবেন্ডের ফ্যামিলি কি করছিল ওই সময়? ওরা কোনো সাপোর্ট দিচ্ছিল না? আমার বাচ্চাকে নিয়ে আমি গেছিলাম, তো ওরা আমার ঢুকতেও দেয় না গেটের মধ্যে। মানে আমি বাবু প্রথম হওয়ার- যাই। হ্যাঁ, বাবু হওয়ার পরে? হ্যাঁ, আমার বাচ্চাকে দেখতেও আসে নাই কেউ। পরে আমি আমরা আবার বোনের কাছে চলে গেলাম, ওইখানে থাকলাম, ভালোই কিছুদিন ছিলাম। আবার ওর কোম্পানিতে একটা চাকরি হলো, চকলেটের ইয়েতে। ওর বাবা 50,000 টাকা দিল তখন মায়া করে, যে ছেলেটা কষ্ট মানে আপনার করতেছে। শ্বশুর? হ্যাঁ হ্যাঁ। তারপরে ডিলার দিল আবার ওইখানে। ডিলার দেওয়ার পরে চকলেটের আমি আবার করতাম কি যেন ওর একটু, তখন তো আমার বাচ্চা ছিল, আমি কোনো চাকরি করতে পারি না, ইচ্ছা ছিল যে কোনো চাকরি করি। তখন ওই তেঁতুল এনে দিত, অনেক কিছু ওই মশলা দিয়ে ওই ছোট ছোট চকলেটের মতো যে বানায়, সেগুলো আমি বাসায় বসে বানাইতাম, সারাদিন বানাইতাম এগুলো, যে কিছু টাকা আসবে, না ভালোভাবে চলবো। সারাদিন বাচ্চা রেখে ওগুলো বানাইতাম, ওরে দিতাম। ও বানায় সেই টাকাগুলো আমরা কখনো দিত না। ও এরকম টাকা উড়াইতো। একটা বাসায় কাজ করে সেই মেয়ের নাম্বার নিয়ে সব সময় মেয়ের পিছে টাকা ভাঙতো। একদিন আমি ছাদে গেলাম, হঠাৎ করে দেখি যে কথা বলতেছে মেয়ের সাথে, এরকম পরপর 2-3 দিন ধরা পড়ছে। তারপরে শেষ হলো কিছুদিন, তারপর আমরা আদাবর আসলাম। একটু থামাচ্ছি আপনাকে। এই যে ধরা পড়ার পরে কি শেষ হয়ে যেত নাকি এগুলো নিয়ে পারিবারিক কলহ তৈরি হতো, গন্ডগোল হতো, ঝগড়া হতো? আমি কারোর শুনতে দিতাম না, জানতে দিতাম না কখনো। আমার অনেক মারধর করতো, আর খুব অনেক ভাবে জানতে দিতেন না বলতে কি, মানে ঘরের মধ্যে এমন ভাবে চিল্লাতেন, চিল্লাচিল্লি না, করতেন? অনেক মারতো ধরে, আমি রাত্রে মারতো, কাউকে জানতে দিতাম না। কেন জানতে দিতেন না? কারণ ওনারা তো এটা তো জানে যে আমি নিজ ইচ্ছা এটা বিয়ে করছি ওনারা, তার জন্য কখনো বলতে পারতাম না। নাহলে আমার বড় আপু একদিন শুনছে, শোনার বলে নিজের পায়ে তো নিজেই কুড়াল মারছে, সেইখানে তো আমাদের কিছু করার নেই। তারপরে চিন্তা করছে আর কি বলবো ওনাদের। ওইখানে নিউ মার্কেটে ভাড়া বেশি ছিল, ওইখান থেকে আপু চলে আসলো আদাবর এলাকায়, যে ওইখানে কম টাকায় থাকা যাবে, একটু সেভ হবে টাকাটা। ওই এলাকাটা আবার খুব বাজে ছিল, অনেক ঘনবসতি এলাকা, ওইখানে নানান জেলার মানুষ থাকে। তারপরে আমরা ওইখানে বাসা নিলাম। ও একটা ছোট কম্পিউটার নিয়ে ওইখানে গান লোডে এরকম একটা দোকান দিছে। আচ্ছা। দেওয়ার পরে ওইখানে কয়টা মেয়ে আসতো, মেয়েদের সাথে এমন করতো, আইসক্রিম খাওয়াইতো।
তারপরে আমি পপুলার লাইফ ইন্স্যুরেন্সে চাকরি নিলাম। আমার বাচ্চাটারে রেখে রেখে আমি অনেক দূরে দূরে যাওয়া লাগতো, আমার খুব কষ্ট করছি আমি। পপুলারে চাকরি করার পরে কিছুদিন ওইখান থেকে ভালো কিছু টাকা আসতো, আবার বাসায় টুকটাক পার্লারে কাজ করতাম, তেমন একটা ভালো পারি না, তারপরেও চুল স্ট্রেট রিবনিং এটা ভালো হয় আমার হাতে, এগুলো করতাম বাসায়, টুকটাক টাকা ওরে দিতাম, ঘরে বাজার করতাম, যেন সবাই ভাবে যে আমি মিথ্যা কথা বলতাম যে এটা আমার স্বামী দিছে টাকাটা। আচ্ছা আচ্ছা, মানে স্বামী সম্মানের জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপরে থেকে না ও কিছুদিন পর থেকে না নেশা শুরু করলো। নেশা টের পেলেন কিভাবে আপনি? ও সবসময় চোখ লাল থাকতো, আমি তো বুঝতাম না, সবাই বলতো ওই দোকান বন্ধ করে 2-3টা ছেলে নিয়ে করতো। দোকান বন্ধ করে হ্যাঁ দোকানের হ্যাঁ, ভিতরে গাঁজা, তারপরে আমার আরেকজন মামা আছে তাকে নিয়ে ওই বাবা খেত এগুলো। তারপর আমি শুনতাম সব সময়, তারপর একদিন ধরা পড়লো। আর এমনি তো চলতে পারি না, ও টাকাগুলো এইভাবে নষ্ট করতো। তারপর থেকে এরকম করে মেয়েদের পিছে ঘুরতো, আমি সব সময় সবার কাছে দৌড়ে থাকতাম। হঠাৎ করে একদিন আমার একটা মেয়ে আসছে আমার কাছে, যে আপু আমি চুল স্ট্রেট করবো, আপনার বোনকে যেভাবে করে দিছেন ওইভাবে করব, পার্লারে ওইভাবে গিয়েছিলাম, হয় না, আপনি করে দেন। পরে আমার বলছে যে আপু আপনাকে 3000 টাকা দিব, আমি অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি। পরে আমি করে দিছি ওরে। করে দেওয়ার পরে ও প্রতিদিন আসতো আমাদের বাসায়। প্রতিদিন আসার পরে হঠাৎ করে আমার স্বামী একদিন ওরে রাস্তায় বলে কি, শারমিন আমি তোমাকে পছন্দ করি, আমার অনেক দিন ধরে তোমারে দেখি, আমার খুব ভালো লাগছে তোমার। পরে বলে ভাইয়া আপনার তো বিয়ে হয়েছে, বাচ্চা আছে। বলে তা থাকলে কি হয়েছে, ওরা তো বাসায় উঠায়নি, তোমার তো আমি বাড়ি নিয়ে উঠাবো, আমার ফ্যামিলি খুবই ভালো, আমি এইভাবে থাকলে কি হয়, ওরে আমার ভালো লাগে না, ও ভালো মেয়ে না। অনেক ইয়ে করার পরে ও না আমার সামনে আসতো না, প্রতিদিন ওরে নিয়ে এইদিকে যাইতো, সেই শপিং করতে যাইতো, আইসক্রিম খাইতো, অনেকের কাছে আমি শুনতাম। স্কুল থেকে আমি তখন স্কুলে ভর্তি হয়েছি, ভোকেশনালে 9-এ ভর্তি হয়েছি, যে পরীক্ষাটা দিলে যদি কিছু করতে পারি। পরে ওই স্কুলে ওই মেয়েটার সাথে ভর্তি হয়েছিলাম। আমার না স্কুলে যা হঠাৎ করে বন্ধ করে দিল। পরে থেকে আমি চিন্তা করলাম আমার এই স্কুলে যেতে দেয় না কেন। তারপর ভাবলাম যে বাচ্চার জন্যই মনে হয়। পরে জানতে পারলাম যে ওরে প্রতিদিন টিফিন টাইমে ছুটি নিয়ে ওরে নিয়ে ঘুরতে যায়, ওই মেয়েকে নিয়ে প্রতিদিন। ওরে বিয়ের কথা বলে ওই মেয়েটাও রাজি হয়ে গেছিল। পরে কোনো একটা সমস্যার কারণে হয়নি। আপনি জানছেন কিভাবে এটা? জানছি ওরই একটা ফ্রেন্ড আমাদের বাসায় নিয়ে আসতো। তারপর একদিন আমারে দেখে বলে আপু একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবতাছি, 4-5 মাস ধরে। পরে আমি বলে আপু বলো কি সমস্যা। বলে আপু না বলে তো হয় না, কারণ আপনার লাইফটা একেবারে নষ্ট হয়ে যাইতেছে। ও বলতে চায়নি। পরে ও বললো যে আপনার স্বামী তো এগুলো করে, আপনি এত ভালো মেয়ে, তারপরে উনি বলে যে আপনাকে ভালো লাগে না, ও শারমিনের পিছে ঘুরতেছে। শুনে আমি অনেক কষ্ট পাইছি যে এর দোষ আমি এত ঢাকছি, আমি কখনো ওর কোনো ইয়ে হইতে দেই নাই। আর সব সময় আমি ওরে যত পারতাম যে হেল্প করতে, আমি নিজে টুকটাক কাজ করতাম সেই টাকা দিয়ে। আমি সবসময় এরকম সবার কাছে ভালো রাখতাম ওরে। এটা ওইটা কিনে বলতাম কি আমার স্বামী দিছে। আমার বোন সবসময় খোটা দিত, আমার 10 টাকা দিয়ে একটা ক্লিপও কিনে দিতে পারিস না, আমার কাছে সবার চাওয়া আছে, আমার কি কারোর কাছে চাওয়া নাই? তখন থেকে আমার বোনটা আমি চাইতাম যে কিছু দেই, আমি তো চেষ্টা করতাম। তারপর থেকে আমি কিছু কিছু দিতাম, বলতাম আমার স্বামী দিছে, ঈদে। ও তো পারতো না, আমারই মার্কেট করার টাকা দিতে পারতো না। টুকটাক এদিক ওদিক করে আমার বোনকে দিতাম, বলতাম কি এইটা টাকাটা দিয়ে, বলতাম কি এটা দিয়ে তোমরা টুকটাক কিছু কিনো। ও দিছে, খুশি হইতো অনেক, আমার ভালো লাগতো দেখতে। তারপর ওইটা শোনার পরে আমার খুব খারাপ লাগছে যে আমি এত ওর জন্য করি, ও আমারে বুঝলো না, ও আমার আজকে বলে খারাপ। ওর জন্য আমি একেবারে আমার লাইফটা শেষ করে দিছি। ওইখানে টর্চার হইলো তো আমার পড়াশোনাটা হইতো। তারপর কয়েকদিন কথা বলিনি ওর সাথে, আমার পড়াশোনা ওই নষ্ট করে ফেলছে, আমি আর স্কুলে যাইতে পারি না। তারপরে কোচিংয়ে ঢুকলাম 9টা থেকে 11টা পর্যন্ত রাত, বাচ্চারা রেখে যাইতাম, মাথায় ঢুকতো না, প্রতিদিন ধরে ধরে মারতো, অনেক মারতো, যা পারতো পিড়ি, তারপরে হাতের সামনে যা পাইতো তাই দিয়ে শরীরে আঘাত করতে, জায়গায় জায়গায় রক্তর মতন চাকা চাকা করে ফেলতো শরীরে, অনেক মারতো। সবাই দেখতো, কেউ কিছু বলতে পারতো না, কেউ কিছু বললে ধমক দিত বা খারাপ ব্যবহার করতো। সবাই ভাবতো যে এরা না ধরাই ভালো, এর স্বামী নোংরা নোংরা কথা বলে। তারপরে থেকে আমি আবার চাকরি নিলাম, পার্লারে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে এখানে ম্যানেজমেন্টে চাকরি পাইলাম। তো ওই আন্টিটা খুব ভালো ছিল, আমার দিকে পছন্দ করছে, ওই চাকরিটা আমাকে দিছে। তারপরে আমি যাওয়া আসা করি, প্রতিদিন ঠিক মতন কাজ করি। হঠাৎ করে একদিন আমার নানি আমাকে বলতেছে কি, আলিফা তুমি আর চাকরি করা তোমার দরকার নেই, তুমি কয় টাকা বেতন পাও, পুরা টাকা তো দিতে পারবো না, আমার যা খরচ দেয় শিল্পী, আমি সেই খরচটা রাখা তোমারে দিব মাস শেষে, তাও তুমি চাকরি করো না। পরে আমি বলি কেন নানি এই কথা বলতেছো কেন তুমি? বলে যে এমনি আমার ভাল লাগে না ঘরে একা। আমার মামি তখন আবার আমাদের সাথে একটা ঝামেলা হয়ে চলে যায় বাসায়। আমার ছোট বোনটা
আর আমার মামতো ভাইটা আর আমার নানি থাকে, আর আমি চাকরি করতে চলে যেতাম আর তখন থাকতো। কষ্ট করছে ও আমার জন্য, যে কাজ কোনোদিন করেনি। যেমন দেখা গেছে একদিন ডাব বিক্রি করছে, আমি কান্না করতাম, খুব কান্না করতাম। আমি আমার বোন আমার একটা ফোন দিয়েছিল স্যামসাং, ওইটা আমি সবার কাছে শুধু যেতাম যে আমার প্রথম আমি ঘুরে ঘুরে বলতাম যে আপনাদের কাছে কোনো চাকরি হবে, আমার হাজবেন্ডের কোনো চাকরি নেই, খুব কষ্টে। আমি সবার সাথে শেয়ার করতাম। সবাই বলতো কি যে না আমরা তো পারবো না। পরে একদিন একটা ভাইয়া বলে যে হ্যাঁ চাকরি তো দিতে পারবো, 10,000 টাকা লাগবে। আমি তাও রাজি হই, আমি আমার ফোনটা হাতে বিক্রি করতে চাই ওনারে। তারপরে টাকা দিছি, আমি ম্যানেজ করে দিছি টাকা। ওইখানে চাকরিটা হলো না। আমার বাচ্চাটাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় হেঁটে সব জায়গায় দেওয়ালে পোস্টারে দেখি যে কোথাও চাকরি হবে নাকি। বাচ্চাটা অনেক ছোট। এখান থেকে সেই আদাবর থেকে হাঁটতে হাঁটতে ধানমন্ডিও চলে যেতাম বাচ্চা নিয়ে। পাশে প্রতিদিন খোঁটা শুনতাম মানে যে এই দেয়ালের পোস্টারগুলো দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, নাম্বার নিয়ে ফোন দিতাম হাঁটতে হাঁটতে বাচ্চা নিয়ে। অনেক রোদ্রের মধ্যে অনেক ঘুরছি। একটা অফিসে একদিন গেলাম, বললো, পরে আমারই নিল, আমার কথা শুনে ডাকলো যে আসেন। আমি মনে করছি সত্যি আমার স্বামীর মনে হয় চাকরি হয়ে যাবে। আমি যে বসলাম, পরে বললো কি আচ্ছা আপু একটা কথা বলি, চাকরি তো আপনি করবেন না, আপনার হাজবেন্ড করবে, ও তো মেয়ে না, ও তো ছেলে, তো ও ঘরে বসে আপনাকে পাঠায় কেন? পরে আমি বললাম ভাইয়া আসলে কি অসুস্থ তো, আর কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে, মিথ্যা কথা বলতাম। তারপরে লোকটা না বুঝতে পারছে কিছু, তারপরে চাকরিটা হলো না। আরো অনেক জায়গায় ট্রাই করছে, অনেক জায়গায় যেখানে নাম্বার পাইতাম যে এখানে চাকরি হবে সেখানে চলে যেতাম। তারপরে ও কষ্ট করছে। ডাব বিক্রি করেছে আপনি যেটা বলছেন হ্যাঁ, রাস্তায় হ্যাঁ। রাস্তায়। একদিন হাতে ব্যথা পেয়েছে, আমি খুব কান্না করছি যে এতই কষ্ট ছোটবেলা থেকে দেখতেছি। অনেক কান্না করছি সেদিন। ওর জন্য আমার খুব মায়া ছিল। আমি চেষ্টা করতাম আমার ফ্যামিলির কাছে ভালো রাখার ওরে। আচ্ছা, সুখ দুঃখ মিলিয়ে জীবন সামনের দিকে এগোতে হবে বলেই আগাচ্ছি। আপনি যেখানটায় ছিলেন যে নানুর সাথে একসাথে আছেন বা কিছু একটা এরকম একটা জায়গাতে, তারপরে আমার নানি ওই যে বললো যে তুমি চাকরি ছেড়ে দাও। তারপরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে 2 দিন থাকি বাসায়, তারপর আবার ডিউটি করব। নানির মনে হয় শরীর ভালো লাগতেছে না। পরে একদিন হঠাৎ করে আমি দেখি কি আপন আমার পাশে নাই, অনেকক্ষণ অনেক টাইম ধরে। পরে আমি বলি কোথায় গেছে, আমাদের রুমে আবার টয়লেট ছিল না, আমার বোনের পাশের রুমে ছিল। পরে গেলাম টয়লেটে, যে দেখি নাই। আমার ছোট বোনটা একা রুমে ঘুমাইতেছে, 8 বছর বয়স, ক্লাস 2-তে পড়ে। তারপরে ও শুয়েছিল, আমি যে দেখি, আমি ওইখানে দেখার পরে আমি দাঁড়ায় আছি। ও আমার এত মারতো, আমি ভয়ে ওইখানে একটুও ভয় হয়নি সেদিন যে ও আমার মারবে বা কিছু বলবে। আমি দাঁড়ায় আছি ওর সামনে, ও আমার দেখে ভয় পালায় গেল ওইখান থেকে। পর থেকে আমি ওর সাথে অনেকদিন কথা বলিনি, ওরে ভাতটাও বেড়ে দিই না আমি। আমার খুব ঘৃণা হয়ে গেল। বোন ঘুমন্ত অবস্থায় ছিল। হ্যাঁ, আমরা কি বলতে চেয়েছি আপনারা বুঝে গেছেন, দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ হিউম্যান লাইফ। বলেন তারপর ওর সাথে তো অনেকদিন কথা বলি নাই। তারপর আমার নানির একদিন বলতেছি কি নানি আমি তোমার একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবতাছি আমি আর চাকরি করব না। পরে আমি বললাম নানি বাসে কি কোনো সমস্যা হয়েছিল? পরে নানি কান্না করে বলে কি তোমার আমি তো বলতে চাই না, তোমার সংসারটা নষ্ট হবে, একটা ব্যবস্থা করো কোথাও রাখার জন্য। তোমার মা তো বাহিরে, এখন ওরে তো দেখার মতন কেউ নেই, আমি বয়স্ক মানুষ। পরে বললো যে আমি একদিন নিচে গেছিলাম তোমার বাচ্চাকে নিয়ে, ওইখানে বসেছিলাম, মহিলাদের সাথে বসে বসে কথা বলতেছিলাম, ওরে পাঠাইছি যে আলবি পোশাক করে দিছে, একটা প্যান্ট নিয়ে আসো। ও দৌড়া যায় প্যান্ট আনতে যায়, তখন আপন বসেছিল রুমে, মোবাইলে কি দেখতেছিল। পরে ও যার পরে বলে ভাইয়া আমার আলবির একটা প্যান্ট দেন টয়লেট থেকে, বলে আয় সামনে আয়। পরে ওরে সামনে নিয়ে ওরে খারাপ খারাপ কথা বলছে, ওরে জোর করে ধরে রাখছে, ও এখানে কান্নাকাটি করতেছে। নানি তো নিচে শুনতেছে না, অনেক জোর করে অনেক করে দৌড়ে পালে আসছে, আয়সা নানির কান্না করে সব বলে দিছে। নানির ও যখন হাঁপাইতেছে নানি বুঝে গেছে যে বাসায় কিছু একটা হয়েছে। পরে ওরে সাইডে নিয়ে জিজ্ঞেস করছে, পরে ও বলছে নানিও ভয় আর বাসায় যায় না। পরে আমার কান্না করে বলতেছে যে আমি ওরে এত ভালো জানছি, তোমাদের একটা ভাই নাই। আমি একটা মাছ রান্না করলে ওরে মাথাটা দেওয়ার চেষ্টা করছি, একটা মুরগি রান্না করলে রানটা দিয়ে, আমি সবার থেকে ওরে ভালো জানছি, ওরে এত আদর করি। আর ও আজকে এই কাজটা করলো, তোমার মা নাই বাবা নাই, ও গার্জিয়ান, এখন ঘরের বর্তমান ছেলে মানুষ, আমাদের ঘরে তো আর কোনো ছেলে নাই বড়। ওরে নানি বলে কান্না করে দিয়েছে। পরে আমি তো আর চাকরি করলাম না। নানি বলল যে তোমার এই ছেলের সাথে সংসার হবে না, এই ছেলে তোমার আরো কষ্ট দিবে জীবনে। পরে 1 সপ্তাহ পরে নানি মারা গেল। আমার নানি মারা গেল। যেদিন মারা গেছে আমার নানি আমার কোলে মাথা রেখে মারা গেছে, সুস্থ ছিল।
আমার খুব ভালো জানতো। আপনার বোন তখন সিঙ্গাপুরে? না, তখন বাংলাদেশে। দেশে কি হ্যাঁ। করছে তখন? তখন একটা দোকান আমরা খুঁজি, তখন ওই দিনই আমার নানি মারা যায়, আমরা ঘরে পাড়া দিছি, আর তখনই আচ্ছা আচ্ছা। নানির আমি কোলে মাথায় এখানে মাথাটা উনি কি রাখলাম। অসুস্থ ছিল নাকি হঠাৎ করেই? হঠাৎ করে ওই ঘটনার কিছুদিন পরেই নানি মারা যায়। ভিতরে ভিতরে খুব কষ্ট ছিল ওনার। আমার কথা চিন্তা করতে যে আমার জীবনটা শেষ, বোনটাও জীবনটা শেষ, বিয়ে হয়নি, মামতো ভাই বোন দুইটা। বড় বোনের বয়স কত? হবে 22 বছর পর। 22 বছর। 22 বছর নিয়ে এত টেন্স হওয়ার কারণ নেই, বিয়ে উপযুক্ত বয়স, তার মানে এই না যে জীবন শেষ হয়ে গেছে। আমরা নানির যে মারা গেলেন, তারপর কি হলো? তারপর নানি মারা গেল, তারপরে আমরা যে মামতো ভাই বোন বাই দ্য ছিলাম। ওয়ে, তার আগে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, যেটা আপনি নিজের চোখে দেখলেন এবং যে ঘটনা আপনার নানি আপনাকে বলল আপনার হাজবেন্ড সম্পর্কে, এটা নিয়ে কি আপনাদের মধ্যে কথোপকথন বা আপনি তাকে চার্জ করা বা কেন সেটা করছে এরকম কোনো কথোপকথন কি হয়েছিল? বললেই মারধর করতো। আপনি বলেছিলেন কিনা সেটা জানতে? হ্যাঁ, হ্যাঁ। কিভাবে বললেন? আমি বলছিলাম যে আপনি কি মানুষ না অমানুষ, যে এই প্রশ্নের উত্তর আর যারা এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে চান বা শুনতে চান, আলিফাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আলিফা, আমরা যেখান থেকে ছিলাম, আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি মানুষ, এরকম একটা প্রশ্ন। সে কি করেছিল এরপরে আপনার এই বোনের ঘটনাকে কেন্দ্র ও করে? বলে যে ও ধরেই তখনই মারা শুরু করছে, কোনো কথা নেই ওর মুখে। ও কখনো এইসব ঘটনা যে একের পর এক ওর নামে রিপোর্ট আসতো, এগুলোর জন্য কখনো আপনাকে সরি বলতো না? না, কখনো না, কোনোদিন বলেনি? কোনোদিন না। মানে নিজে থেকে কখনো অনুতপ্ত হতো না না কখনো? না না, ও জানতো আমি এটা কোনো দোষের কাজই করিনি। ও বলতো, ও মনে করতো এটা কোনো দোষের কাজ না, না? এটা কোনো দোষের কাজই না। তাহলে এটা ভয়াবহ অন্যায়। যদি একটা মানুষ এই কাজটা করার পরে বুঝতে পারে যে সে যে কাজটি করছে সেটা ভয়াবহতম বাজে কাজ এবং অনুতপ্ত হচ্ছে, কিন্তু সেখান থেকে সে ফিরতে পারছে না, সেটার জন্য তাকে কিওর করাটা জরুরি, সেটার জন্য ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। কিন্তু যদি একটা মানুষ একের পর এক ভুল করে যাচ্ছে এবং বুঝতে পারছে না যে আসলে এটা ভুল কিনা, এবং সেটার জন্য সে জাহির করতে চাইছে কোনো না কোনো ভাবেই হোক না কেন যে এটা ভুল না, তাহলে এটা কিন্তু ঠিক হলো না আমার মনে হয়। হ্যাঁ, বলেন তারপর। তারপরে তো এরকম কয়দিন পর পর আমার শুধু, আমি ওই বোনের সাথেও যদি একসাথে খাবার খেত তখন আমার খুব খারাপ লাগতো, আর ওর সামনে ও গেলেই আমার খারাপ লাগতো, ভিতরে কেমন যেন একটা অশান্তি অশান্তি সবসময়। আপনার বোনও তো ইজি হতে পারতো না এরপরে ওর সাথে? না না না, ওর মুখের দিকে আমি তাকাইতে পারতাম না, আমার খুব খারাপ লাগতো তখন যে আমার মা আমার কাছে রেখে গেছে। আম্মু যদি আসার পরে এগুলো শুনে, আমার নানি মারা যাওয়ার কিছুদিন আগে এই ঘটনাটা হয়েছে, অনেক কষ্ট পাইছে নানি। তারপরে যে মেয়েটা ওই যে আমার এই ঘটনা বলছিল যে আপনার হাজবেন্ড তো এরকম এরকম, ওরও কয়দিন পরে অফার দিছে যে আমি তোমার বিয়ে করবো, আরো নোংরা নোংরা SMS করতে ওর ফোনে। আপনি এগুলো নিয়ে রাগারাগি করতেন না, চিল্লাচিল্লি করতেন না? রাগারাগি যখন কেউ থাকতো না, সবসময় তো পারতাম না, চেষ্টা করতাম যেন ওর বুঝের মাধ্যমে যদি কিছু হয়। আপনার সঙ্গে ওর যে বৈবাহিক যে সম্পর্কটা, সেটা কি ঠিক ছিল নাকি সেটা অস্বাভাবিক ছিল? ওইটাও এরকম সবসময় মারধর করতো, অশান্তি, আমার উপর কোনো ইয়েই ছিল না, আগ্রহী ছিল না? না, সবার শুধু বুঝাইতো যে আপনার ভালোবাসে। প্রতি কোনো কমপ্লেইন ছিল তার? থাকে না যে আপনার আচরণ বা আপনার সেটা প্রতি, পরের থেকে হয়েছে, মানে যখন থেকে এমন ভালো কি লাগে হলো? না। খুব স্বাভাবিকভাবেই তো তারও নিশ্চয়ই কিছু দাবি দেওয়া ছিল, থাকা উচিত একটা স্ত্রীর প্রতি। হ্যাঁ। সেগুলো নিয়ে সে কি কোনো কমপ্লেইন করতো যে লাইক হ্যাঁ, আপনার সেটা- আচরণ ভালো লাগছে না, আপনার সাজগোজ ভালো লাগছে না, সেটা কিছুদিন পর থেকে করা শুরু করেছিল? তো হ্যাঁ, আপনি ওইটা সেই শুধু জিনিসগুলো, বাধা, আমি শুধু বাধা হয়ে দাঁড়াইতাম, ও যে কোনো কিছু করে ধরা পড়ে আমার না সেটা কাছে। তো অন্য জিনিস, কিন্তু এই আপনার কি কখনো মনে হয়েছে কিনা যে আপনার কোনো দুর্বলতার কারণে ও অন্য মেয়েদের প্রতি এরকম না না আকর্ষণ না, বোধ করছে? এটা আমার কখনো মনে হয় না। আমি ওর কোনো যতটুকু- কমপ্লেইন ছিল আপনার প্রতি? না, এটা ছিল না তখন। ওকে ওকে, বলেন তারপর। তারপরে তার কিছুদিন আগে থেকে আমারও ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি গান করব। আমি ওই যে গানের স্কুলে ভর্তি হই, গানের স্কুল বলতে কোথায়? বাফাতে ভর্তি হই। আপনি অলওয়েজ বাফাতে শুনি। ভর্তি হয়েছেন? হ্যাঁ, অনেক কষ্ট করে ভর্তি হয়েছিলাম ওইখানে একটা আপুর মাধ্যমে। তারপরে দেখতো যে ভালো গান করি, ওইখান থেকে তারপর আমার ভর্তি করাইছিল। ওই স্যার আমার গান শুনে, ওইখানে তো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরাই সবাই যায়, এত নোংরা নোংরা কথা বলতো যে শিল্পী হবি, শিল্পী হয়ে পরে আমার এই লাথি দিবি, নোংরা নোংরা কথা বলতো। আপনি গান করেন নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা অনুষ্ঠান শেষে আপনার একটা গান শুনবো যদি সময় পাই। হ্যাঁ। তারপরে ওইখানে প্রতিদিন আমি যে বাসায় আমরা ছিলাম এরকম মারধর করতো। তারপরে আমার মুখে সারাদিন গান থাকতো, ও না থাকলে না গান গাইতাম, ও ঘরে ঢুকলে না আমার খুব খারাপ লাগতো, যে আমার মনে হয় কি গলা চেপে ধরছে আমার সবকিছু তো দোষ, আমি মনে হয় কি তরকারিটা নাড়া দিতে গেলে আমার ভয় করে। তারপরে আমি ওই যে বাসায় থাকতাম, ওই বাসায় আমরা 4 তলায় থাকতাম, 5 তলায় তখন সেজান ভাইয়া থাকে, তখন চিনতাম না ওনাকে। 5 তলায় আপনি ওনার নাম জানলেন কিভাবে?
আমি না, তখন আমাদের কোনো কথা হয়নি। আচ্ছা, তো আমি ওই রান্নাঘর থেকে আপনারা 4 তলায় থাকতেন, 5 তলায় এক ভদ্রলোক হ্যাঁ, থাকতো, হ্যাঁ, পরবর্তী নাম জেনেছেন, তার নাম হচ্ছে সেজান। হ্যাঁ, ওটা আচ্ছা। পরে জানছি, তখন আচ্ছা। চিনি না, তখন But আমি পরিচয়টা কিভাবে হয় সেটা একটু জানি। হ্যাঁ, ওটা পরে আর কি। আচ্ছা, ওকে। তারপরে আমি রান্না করতাম, গান করতাম, সবসময় না আমার গান ওনারা শুনতো এখান থেকে, ওই 5 তলা জানতো থেকে? না যে কে গায় গান। আচ্ছা, আর আমিও জানতাম না কেউ আমার গান শুনে, বোঝা যেত না যে কেউ আমার গান কোথা থেকে শুনবে। আমিও খুব মন খুলে গান করতাম। গানের কথা যেহেতু বারবার হচ্ছে, প্রিয় শ্রোতা, একটা কথা আপনাদেরকে বলি, আমার একটা নতুন অনুষ্ঠান শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ। এটা ঢাকা এফএম এর সিস্টার কনসার্ন। ঢাকা এফএম এবং রেডিও আম্বার একই গ্রুপের। 102.4 শনিবার, প্রতি শনিবার রাত 10টায় এই অনুষ্ঠানটি প্রচার করা হয় এবং সেখানে অফ ট্র্যাক সিঙ্গার যারা আছেন, যারা সেই অর্থে পপুলার না, জায়গা পান না, ফ্লোর পান না গাওয়ার বড় স্টেজে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। যদি আজকে যে বলছে আমাদের আলিফার গান যদি প্রচারযোগ্য হয়, আলিফাকে আপনারা খুব শীঘ্রই শুনতে পাবেন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। হ্যাঁ, বলেন। তারপরে একদিন হঠাৎ করে শুনলাম যে আমার গানই কেউ গায়। আমি মনে করলাম যে পাশে যে একটা বিল্ডিং এর কাজ হইতাছে, মনে করছে ওইখানে কোনো মিস্ত্রি। পরে না আমি আর গানটা গাই না কখনো, আস্তে আস্তে গুনগুন করে গাইতাম। মানে আপনার গান শুনে তার মনের মধ্যে বসে গেছে, সে গাচ্ছে। সেটা আচ্ছা। উপর থেকেই গাইতো, আমি তো জানতাম না যে উপর থেকে। আমি মনে করতাম যে আশেপাশে কোনো মিস্ত্রি কাজ হইতাছে, পরে থেকে গান আর গাই না। হঠাৎ করে একদিন ওই গানটাই গাইতেছিল, তো আমার হাজবেন্ড শুনে অনেক মারছে। আমার তো প্রতিদিন মারতো, যে বাসায় যেতাম আমাদের মারামারির জন্য আমাদের বাড়িওয়ালা বলতো যে আপনার বাসা বাসায় ছেড়ে থাকতে দেন। হবে। হ্যাঁ, এরকম কটা বাসা ছেড়েছেন? অনেকগুলো বাসায়। আর বিচার আচার কয়দিন পর পরে, 2 দিন 3 দিন পর পরেই হতো। এক্সট্রিম। অনেক মারতো, অনেক ধৈর্যের বাইরে চলে গেছে একেবারে। তারপরে থেকে ওরকম করে আমি গান আসা যাওয়া করি। আমি যেই স্যারের কাছে শিখতাম ওখানে তো ফ্রি শিখতাম, 18 বছর হয়নি তখন আমি ওখানে শিখতাম। তো ওই স্যার নিয়ে আমার সন্দেহ করতো, বলতো যে নোংরা অনেক কথা বলতো, যে ফ্রি শিখায়, এখানে কোনো কারণ আছে, অনেক খারাপ খারাপ কথা বলতো, যেগুলো আমি বলতে পারতাছি না। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার খুব টর্চার করতো। আমার ভিতরে কোনো দিন খারাপ চিন্তা আসেনি। তারপরে যেখানে গান শিখতে যাইতাম, যখন ধরা পড়লাম যে আমি গান শিখি, বুঝাইতাম আমি গান শিখবো, এমনি কখনো আমি কোথাও গান করব না। তারপর থেকে না ও আমার সবসময় জামা ছিঁড়ে ফেলতো, সবকিছু ছিঁড়ে রাখতো। ভালো একটা জামা যেন না পরতে পারি, আমি খুব কষ্ট করে জামা কাপড় বানাইতাম। ও না দিল আমার জামা কাপড় ছিঁড়তো, আর খুব টর্চার করতো। ওর সাথে রিক্সা উঠলে চুল ধরে টান দিত মানুষের সামনে। আমার মাঝে মধ্যে মনে হইতো কিছু পাগল হয়ে গেছে। একদিন এত মারছে, আমি সেদিন বলছি যে আমার রক্তের সাথে গান মিশে গেছে, আমি চাইলেও গানটা ছাড়তে পারতাছি না। আমি সত্যি বলতেছি, আমি কোনোদিন গান নিয়ে বেশি দূরে যাব না। পরে ও বলতো যে এরকম নোংরা কথা নিয়েছে, ওদের নিয়ে কথা বলতো। পরে না ও একটা চ্যানেল খুললো, আমার পিক সারে ওইটার মধ্যে। তারপরে আমি রান্না বান্না করতেছি, সেই ভিডিও আর কি, সবসময় আমার ভিডিও সারে ইউটিউবে। হ্যাঁ, সবসময়। পরে একদিন ধরা খেলো আমার হাতে। পরে আমার খারাপ লাগলো যে আমি ঘরের মধ্যে কিভাবে কাজ করতেছি, মানুষ কেন দেখবে, এগুলা দেখার কি আছে এখানে। যদি এটা হইতো যে আমি গান করতেছি, সেটা শুনতেছি, সেটা একটা অন্য বিষয় ছিল। আবার ওই যে আমার বোনের সাথে যে ঘটনা হয়েছে, এটা আমার বড় বোনকে তখন বলিনি, যে শুনলে আমাদের বের করে দিবে বা পরে একটা সমস্যা হবে, ওরে নিয়ে কোনোদিন ওদের সামনে দাঁড়াইতে পারবো না, এই চিন্তা করে আর বলিনি কখনো। পরে থেকে আম্মু আমরা 4 বোনের মধ্যে, আমার 4 মেয়ের মধ্যে আমার আম্মু আমার খুব বিশ্বাস করছিল, ভাবতো যে আমার আম্মুর যে টাকা পয়সাগুলো আমার কাছে দিবে আমি ভাঙবো না কখনো, তার কষ্ট আমি বুঝি। আম্মু সব সময় বলে, আম্মুর জন্য খুব আর কি খুব মায়া আমার। আম্মুর কাছে না থাকলেও একটা টান আছে, আর আমার বোনের নাই, সেটা বড় বোনের। কোনোদিন মা বললে ঠিক মতন ডাক দেয় না সে। পরে আমার আপু অনেক খোঁটা দিত তার, আম্মু অনেক কষ্ট পাইতো যে আমি মা ভুল করছি, তোমরা আমার বুঝাবা, এরকম খুব খোঁটা দিয়ে কষ্ট দিয়ে কথা বলতো। পরে আম্মু বলে কি, মা আমি যে তোমার কাছে টাকাগুলো পাঠাবো, তুমি অ্যাকাউন্ট খুলে আমার টাকাগুলো রাখবা, তোমার তো কিছু নাই, তোমার ভবিষ্যৎ এসে করবো, তুমি আমি এক জায়গায় থাকবো, তোমার স্বামীটা এমন। আম্মু যাওয়ার 1 সপ্তাহ আগে আপন আমার খুব মারছে, খুবই ধরে মারছে। আমার আম্মুর ধাক্কা দিয়ে মাথা ফুলাই ফেলছিল। আম্মু খুব কষ্ট নিয়ে গেছে বাহিরে। পরে আম্মু তো জানি যে আমার সংসার হবে না এই ঘরে, যেভাবে মারধর করে, কথায় কথায় দোষ ধরে আমার। তারপর আম্মু বুঝে গেছে যে ওর মনে আর আমি নাই। পরে থেকে আম্মু প্রতি মাসে আমার 25,000 22,000 এরকম করে পাঠাইতো। আমি ওই টাকাগুলো রেখে রেখে আর কি চিন্তা করছি যে অ্যাকাউন্ট করতে যাব, একবার যাই ব্যাংকে, কেমন যেন লাগে। আমি তো কখন এই আর কি টাকা পয়সায় একটু লাগতো, যে এতগুলা টাকা আমার হাতে, সবসময় একটা লাগতো। পরে আমার বড় আপু এক সময় জেনে যে আমার কাছে টাকা রাখে। পরে আমি আপুর বলছি কি, হ্যাঁ স্বীকার করছি যে আমার কাছে টাকা রাখে। পরে বলে যে আমি তো দোকান দিতেছি, তাহলে টাকাগুলো আমার প্রতি মাসে দিবি, আর সংসারেও তো আমি টুকটাক ভালোই খরচ করি, তাহলে ভালো চলে যাবে।
ব্যাংকে পড়ে থাকবে কেন টাকা, অ্যাকাউন্ট করার কি দরকার আছে। পরে আমি ভাবলাম এটাও তো ভালো কথা, তাহলে তো আমার বোনটা একটু ব্যবসাটা ভালো আপনার মা করতে পারে। তখন হ্যাঁ, কোন দেশে? সৌদিতে। সৌদিতে, মানে কাজ করে টাকা পাঠাতো প্রতি মাসে, কোনো মাসে 25, কোনো মাসে 30,000 এরকম করে হ্যাঁ, টাকা এরকম পাঠাতো। করে পাঠাইতো। পরে আমার বড় বোন এরকম বলছে, আমিও বিশ্বাস করে আমি ভাবলাম যে বোনের উপকার হবে, আমার বোন কিছু একটা করলে আমাদেরই তো ভালো হবে, আমার বোন তো আমাদের দেখে, ওই ভেবে সব দিকে ভেবে আমি টাকাটা দিতাম প্রতি মাসে। আমার বলছিল যে আম্মু আসার কিছুদিন পরে আমার টাকাটা দিয়ে দিবে। তারপরে হইলো কি, আপন আমার এরকম রেগুলার মারতো, আমার বড় বোনের কাছে বিচার দিতাম, কোনো বিচারই করতো না, শুধু বলতো কি একসাথে আবার ফ্ল্যাট নিয়ে থাকতাম আমরা, আমরাও টাকা দিতাম, আপুও টাকা দিত। ওরা বলতো কি এই মাসের টাকাটা নিয়ে নেই, নাহলে ওরা কিছু বলতে গেলে এই মাসের টাকাটা দিবে না, ঘর ভাড়া দিবে না বলে। চিন্তা করতাম যে সামনের মাসে মনে হয় আমার বিচারটা হবে, এই কয়দিন মার খেলেও সমস্যা নেই, সবসময় আশা নিয়ে থাকতাম বোনদের। তার মধ্যে আমার একটা বোন আছে, ওরও বিয়ে হয়েছে কষ্টে পড়ে, আমার মতন অবস্থায় পড়ে, এও আমার জীবনটা নিয়ে অনেক ঝামেলা করছে। তারপরে ওই গান আস্তে আস্তে পরে চলতেছিল, একটা খাতায় গান লিখি, আমার হাতে লেখা তেমন একটা সুন্দর না, খুব আস্তে আস্তে করে, পড়াশোনা তো ভালো করে করতেই পারিনি, টাইমই তো পাইনি, ওরকম ইয়ে তো ছিল না আমার, খুব আস্তে আস্তে করে গান লিখতাম, সুন্দর যেন দেখা যায় আমার ক্লাসে, আমি ইয়াটা খুললে যেন সবাই আবার ইয়ের দিকে তাকায়। পরে সেই খুব কষ্ট করে রাত জেগে জেগে লিখতাম, ওর সামনে লিখতাম না, ও না থাকলে গান লিখতাম, সেই এগুলো ফেলাই দিত, খুঁজে পাই না, কদিন পরে দেখতাম যে অন্য কোথাও পড়ে আছে, রাস্তা পড়ে আছে, বৃষ্টিতে ভিজে গেছে। আমার খুব টর্চার করছে বাবা, মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে। তারপরে ওই আমরা আরেকটা বাসায় গেছি, পাশের বাসায় গেছি, বাসাটা খুব বড় ছিল, 3টা বেডরুম ছিল, তো আমাদের তো 3টা বেডরুম লাগে না, একটা খালি থাকতো। পরে আপু চিন্তা করলো কি যে অনেকে তো সাবলেট নিয়ে থাকে, আমাদের একটু ভালো হবে, কারণ ঢাকা শহরে তো মানুষ একটু কষ্ট করতেই হবে, আমাদের তো ওরকম অবস্থা নাই। পরে আপু একটা ভাড়া আর কি সাবলেটের ইয়ে টানালো নিচে। পরে যে বলছিলাম যে আমরা 4 তলায় থাকতাম, পাশের বাসায় 5 তলায় ভাইয়েরা থাকতো 2 জন। পরে একদিন মাস শেষে 26 তারিখে ফোন আসলো আমার ফোনে, আমার নাম্বার দেওয়া ছিল এখানে, আপু তো ব্যস্ত থাকে। পরে একটা ফোন আসলো, পরে আমি বললাম যে ভাইয়া কেন ফোন দিছেন, বলে যে আপু সাবলেট থেকে ফোন দিছিলাম, আমাদের একটা রুম দরকার। পরে আমি বলছি ভাইয়া আচ্ছা আমি একটু পরে জানাবো, কারণ আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না, আর সরি ভাইয়া ওইখানে আসলে উল্লেখ করা হয়নি যে ব্যাচেলর ভাড়া দেওয়া যাবে না বা ফ্যামিলি, এগুলো কিছুই হয়নি, সরি। পরে আমি বলছিলাম তারপরে আমি জানাবো। ওর বড় আপুরে জানাইছি, আপু বলে কি না না ব্যাচেলর দেওয়া যাবে না, মানুষ খারাপ বলবে। পরে আর কোনো ই হয়নি। পরে যে ভাইয়াদের বাসায় ওই ভাইয়া 2টা থাকতো, সেই একদিন আসছে, আমাদের মোটামুটি পরিচিত, এক বাসায় ছিলাম। তারপর উনি এসে বলতেছে ছেলে 2টা খুব ভালো, বাসায় থাকবে না তেমন একটা, আর ওরাও বিপদে পড়ে গেছে একটা ঝামেলার কারণে, রুমটা আমরাও ছেড়ে দিছি হঠাৎ করে, এখন এই 4টা দিনের মধ্যে ওরা কই যাবে, আর ওদেরও তো কাজ সামনে, অনেক শুটিং সামনে। আপুর এই কথা বলছে, পরে আপু ভাবলো, আর বলছে যে আমাদের বাসায় 1 মাস থাকবে, শুধু 1 মাসের জন্য নিবে, 1 মাসের জন্য নিবে, 6 তারিখে শুটিং এ যাবে, পরে আসবে হলো 25 তারিখে, তার 2-3 দিন পরে চলে যাবে। আর ওরা তো সব সময়ের জন্য একেবারে থাকবে না, কয়েকদিনই তো থাকবে, 1 মাসের মধ্যে তো কয়েকদিনই থাকা পড়বে, তাহলে দেই ভাড়াটা, আমার একটু ভালো হবে, 6,000 টাকা আসবে রুমটা থেকে। পরে আপু দেয় ভাড়া, দেওয়ার পরে ভাইয়েরা বলে কি যে আপু একটা কথা বলি, আমরা আগে যে বাসায় ছিলাম ওইখানে আমাদের রান্না বান্না করে খাইতো, ওই ফ্যামিলিদের সাথে খাইতাম, তো হোটেলে খাওয়ার ওই এটা হয় না আমাদের। মানে আপনাদের সঙ্গেই উঠলো সাবলেটে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়জন উঠলো? 2 জন। 2 জন তো সাবলেটে উঠলো? হ্যাঁ, তারপরে সাবলেট উঠার পরে 2 জন ছেলে, কারা কারা ছিল এরা? সেজন ভাইয়া। তারপরে ওনার একদিন বলল যে আপু আমরা তো এই মাসের 5 দিন থাকবো বাসায়, রান্না বান্না বাইরে ইচ্ছা করে না হোটেলে, তো ফ্যামিলির সাথে খাইলে আমাদের একটু ভালো হয়, আপনারা কি বলেন? পরে আপু বলে আচ্ছা আমার বোনটার কাছে জিজ্ঞেস করি। পরে আমি বলি কি আপু আমি পড়াশোনা করতেছি, প্রতিদিন কোচিংয়ে যাই, বাসায় এত কাজ একা করি, আর আমার শরীরটা ভালো না, কদিন পর পর মারে, আর তুমি ভাড়া দিছো, এদের সামনে ধরে ধরে আমার মারবে। পরে বলে 1 মাসই তো, ওরা তো তেমন একটা থাকবেও না। পরে আমি সাহস পেলাম, থাক তাহলে তো জানবে না, যে কয়দিনই থাকবে আমি এই একটু ইয়ে হয়ে থাকবো, যেন আমি এরকম ঝামেলা না হয়, ও মারলেও বুঝতে দিব না, ও তো মারবেই, তার কোনো ইয়ে নেই। পরে আমি রান্না বান্না করে উনাদের দিতাম। পরে 5 দিন পরে ভাইয়েরা চলে গেছে শুটিংয়ে, অনেকদিন পরে আসলো। তারপরে মারতো, ধরে ধরে বলতো, ও এখন নোংরা নোংরা কথা বলতো যে 2টা নাগরকে ভাড়া দেওয়া হয়েছে, এখন সুবিধা হয়েছে না, এখন বাইরে যাওয়া লাগবে না, ঘরেই হয়ে যাবে।
পরে ভাইয়ারা আসলো, আসার পরে প্রতিদিন ওনারা তো কাজ করতো, আমার ছোট বোনটা যখন থাকতো তখন ওরে দিয়ে একেবারে বেড়ে ওনাদের রুমে রাখতাম। জি। আপু বলতো টেবিলে ভাইয়া রাখলে ভাতটা নিয়ে খাবেন, পরে ওরা খুব লজ্জা পেত, বুঝতাম যে আমি থাকতাম তো আমি সারাদিন বাসায়। খুব ভদ্র ছিল ওনারা দুজন, আমাদের সাথে তেমন একটা কথাবার্তা বলতো না, কাজ নিয়ে ব্যস্ত থাকতো, প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না আমাদের সাথে। পরে আমি প্রতিদিন ভাত বেড়ে বেড়ে পাঠাইতাম, একদিন হঠাৎ আমি গেছি যে রাখছি, আমি রুম থেকে বের হয়েছি আর আমার পিটানো শুরু করছি সেই ভাইয়াদের সামনে, অনেক মারছে অনেক। সেই ভাইয়ারা ভয়ে গেট আটকে বসে আছে, তাদেরও একটু খারাপ লাগছে। তারপরে আপুর ফোন দিছে যে আপু আমরা বাসাটা ছেড়ে দেই, আপুর এরকম ধরে মারতেছে। তার মধ্যে আবার একদিন বলছে শুটিং থেকে যে আপু 25 তারিখ তো হয়ে গেলে আমরা তো এসে আর সময় পাবো না বাসা খোঁজার, আর একটা মাস যদি আমাদের রাখেন। ওর আপু বললো থাক, যদি আমার ভাইরা এরকম বিপদে পড়তো, আর ছেলে দুইটা খুব ভালো ভদ্র ছেলে। ওর আপু বললো, আপুর বলতাম না এমনি ধরে মারতো। পরে আমি বলছি যে আপু এদের তুমি বলো যে বাসা ছাড়তে, আমার খুব মারে ধরে। এমনি নিজের ব্যাপারগুলোতে আমি খুব সারাদিন টর্চারে থাকি, এখন আরেকজনের ইয়ে নিয়ে আমার আর ভালো লাগতেছে না। পরে বলতো দাঁড়া ওর বিচার করবো, দাঁড়া ওর বিচার করবো, সবসময় আমার সান্ত্বনা দিত, বিচার আর করতো না। একদিন যখন ঈদ, রোজা ঈদ, বাচ্চাটা তখন কোথায়, আলভি কোথায় তখন? আমার কাছে একসাথে আমরা। আপনার কাছে? হ্যাঁ তো এই বাচ্চার সামনেই সব করতো? হ্যাঁ, এই বাচ্চাটাকেও বকা শিখাইছে, হাত পাও ফুলাই ফেলছে, এত মারছে আমি উঠে বসতে পারি না। পরে যখন আত্মহত্যা করতে যাবো, হঠাৎ করে আমার বড় বোন কিভাবে যেন কি মনে করে আসছে, সেদিন সত্যি আমি মারা যেতাম। পরে আপু আয়সা তো এই অবস্থা দেখে বাসার, তারপর ওরা বকাঝকা করলো। ভাবলাম যে আপু একটা ব্যবস্থা করবে, আপু কিছু করে না। পরে আমি বলছি আজকে আমি ডিভোর্স চাই। ও বলে হ্যাঁ আমি আজকেই দিব। একটা ইস্টাম আনলো কোথা থেকে, আয়না, ওর মামতো ভাইরা আনলো, পরে আমার ছাইরা দিবে, সে কিছু করবে। পরে আপুর সামনে আমার একটা চেয়ার, আমি চেয়ারে বসে আছি, আমার একটা লাথি দিল অনেক জোরে, আমি নিচে ফিট হয়ে পড়ে গেলাম। আপনার আপু কিছু বললো না? না, কিছু বললো না। পরে ভাবলো যে ওরে বের করে দিলে আমার বোন বাচ্চাটা আমার উপরে পড়বে, চিন্তা করে ওর বিচারই করতো না কখনো। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য রিজন। ওকে। এরকম করে পর আমার বোনের উপর আস্তে আস্তে আমার খুব রাগ হলো যে আমার দিকে একবার তাকালো না। সে শুধু তাকাচ্ছি না, আম্মুর একদিন আমি বললাম, আমার আম্মুর কষ্টের কথা বলতাম না, যে সে পরের কাজ ওইখানে করে, আমি কখন কি বলবো, আর খুব ভালোবাসতো মা আমার। তখন দেশের বাইরে? হ্যাঁ, কখন কি হয়ে যায় তার কি শুনে। তার মধ্যে আমার নানি মারা গেছে, আমার আম্মু জানতো না সেই কথা। অনেকদিন পরে আমার মা স্বপ্নে দেখছে যে আমার নানি মারা গেছে। সেদিন কান্না করে বলছে আমার মা কি সত্যি বাইচা আছে। আমার মা এই টাকার জন্য আমার নানির মুখটা দেখা হয়নি, শুধু এই টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য। হ্যাঁ রাইট। শুধু এই টাকার জন্যই আমার নানির মুখটা দেখে নাই। একটাই মেয়ে ছিল তার। তারপরে আপু বিচার করতো না, আমার খুব রাগ হইতো, খুব ঘৃণা হইতো, আস্তে আস্তে আপুর প্রতি একটা ইয়ে হয়ে যেত। এখন আব্বুর সাথে একটু আমাদের যোগাযোগ আছে, মাঝখানে আবার আব্বুর সাথে আমরা ঠিকানে নিয়ে গেছি। যাওয়ার পরে আব্বুর যেদিন মুখটা দেখি সেদিন আমি কান্না করে দিছি যে এতদিন কইছিলা তুমি, কতদিন দেখি না। ও যেদিন চলে যায় সেদিন বলছিল যে গাড়ি এনে দিবে, আমার আব্বু আর আসে নাই। সেদিন দেখেছি আমার আব্বুরে দেখে আমি কান্না করে দিছিলাম যে কইছিলা এতদিন, আমাদের জীবনে এত কষ্ট ছিল তুমি কইছিলা। আপুও কান্না করে দিয়েছে সেদিন। ওইখানেও ছিলাম সৎমার কাছে কিছুদিন, ওইখানে সৎমা তো আর নিজের মেয়ের মতন দেখে না, কেউ দেখে কেউ দেখে না, ওইখানে খুব টর্চারে থাকতাম। তারপরে উনি ভাবতো যে আমার আম্মু না আবার ফিরে আসবে, আমার খুব টর্চার করতে হবে যে আমি থাকলে আমার মার যদি একটা পথ হয়ে যায় আমার নেওয়ার জন্য, এরকম করে। পরে আমার আব্বু যখন আমাদের বাসায় আবার আসা যাওয়া শুরু করলো, আব্বু তখন বলতো যে আপন তুমি এভাবে আমার মেয়েটার মারো। আমি যতটুকু জানি যে আমার 4টা মেয়ের মধ্যে আমার এই মেয়েটা মাটির মেয়ে, ওর মনে কিছু নাই, ও সবার সাথে হেসে কথা বলে, এটাই ওর অপরাধ। আমি তো বাইরে হাসি না, ওর তো ঘরে হাসতে দিবে। তারপরে সেজান ভাইয়া দেখতো যে আমার এরকম টর্চার করতো, মারতো অনেক। পর ভাইয়া একদিন বলে কি আপু এত মার খান। তার মধ্যে আবার হয়েছে কি, ও যে চ্যানেল খুলছিল ইউটিউব, তারপরে ও আমার খুব নোংরা নোংরা ভিডিও করে রাত্রে, আমি বুঝতাম না, অনেক আগে থেকে এই ভিডিওগুলো করতো। নোংরা নোংরা ভিডিওগুলো করতো, আপনি বুঝতেন না মানে? রাত্রে আমি ঘুমাই থাকতাম তখন এগুলো করতো। এই ঘুমন্ত অবস্থায় ভিডিওগুলো করতো? হ্যাঁ ভিডিও করতো, আমি তো খুব বিশ্বাস করতাম কোনো স্বামীর